দেশের উপকূলীয় এলাকাগুলোতে বুধবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বিভিন্ন স্থানে থেমে থেমে ঝোড়ো হাওয়া বইছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়ার জন্য স্থানীয় প্রশাসন উদ্যোগ নিয়েছে। কয়েকটি উপকূলীয় এলাকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধিরা। ঘূর্ণিঝড়ের কারণে বাগেরহাট সহ উপকূলীয় এলাকার লোকজনকে সাইক্লোন শেল্টারে সরিয়ে আনা হচ্ছে। বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে উপকূলীয় এলাকায় মাইকিং করে জনসাধারণকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। মংলা বন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেতের কারণে উপকূলবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার রাত 10টা থেকে মংলা বন্দরে অবস্থানরত সকল জাহাজের মালামাল ওঠানামার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আশরাফ মোহাম্মদ ইকবাল জানান, বন্দরে সকল নৌযান নিরাপদ স্থানে রাখা হয়েছে। বাগেরহাটের জেলা প্রশাসক শহীদুল ইসলাম জানিয়েছেন, জেলার 91টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে এবং ইতোমধ্যে দুবরাজচর সাইক্লোন শেল্টারে বেশ কিছু মানুষ আশ্রয় নিয়েছে। বিষ্ণুপ্রসাদ চক্রবর্তী, বাগেরহাট। প্রশাসক মঞ্জুরি ইলাহি জানিয়েছেন, গভীর সমুদ্রে সৃষ্ট নিম্নচাপ 10 নং মহাবিপদ সংকেতে পরিণত হয়েছে। এটি সাইক্লোনের রূপান্তর হয়ে বৃহস্পতিবার দুপুরে পর থেকে যে কোনো সময় বরিশাল, পটুয়াখালী, বরগুনা সহ উপকূলীয় এলাকায় আঘাত আনতে পারে। জেলা প্রশাসক জানিয়েছেন, সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থা অবলম্বন করা হয়েছে। আনসার, বিটিভি, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং একাধিক মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। বরিশাল নদী বন্দরের সহকারী পরিচালক রেজওয়ানুল ইসলাম জানিয়েছেন, আজ সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে সম্ভাব্য সাইক্লোনের খবরে বরিশাল সহ উপকূলীয় অঞ্চলের মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। রাহাত খান, RTV, বরিশাল। বরগুনায় 10 নম্বর মহাবিপদ সংকেত চলছে। জেলা প্রশাসন এবং রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রেড ক্রিসেন্টের কর্মীরা তাদের ইউনিফর্ম পরে তারা কয়েকটি গাড়ি নিয়ে শহরে এবং উপকূলবর্তী বেশ কয়েকটি এলাকায় মাইকিং শুরু করেছে। আর অপরদিকে শত শত মৎস্য ট্রলার সাগর থেকে এসে বরগুনা এবং পাথরঘাটার বিভিন্ন পয়েন্টে আশ্রয় নিয়েছে। এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। উপকূলের মানুষগুলো ঘরবাড়ি ছেড়ে সাইক্লোন শেল্টারে আশ্রয় নিচ্ছে। মুশফিক আরিফ, RTV, বরগুনা। হারিকেনের শক্তিসম্পন্ন সিডারের আঘাতে সারা দেশে মৃতের সংখ্যা 800 ছাড়িয়েছে। ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার রাত 3টায় দেশের দক্ষিণ উপকূল অতিক্রম করে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে এটি দুর্বল হয়ে চলে যাবে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার দিকে। নিম্নচাপের ফলে আজও সারা দেশে বৃষ্টিপাত হয়েছে। জাতিসংঘের ত্রাণ বিতরণ সংস্থা WFP প্রায় 4 লাখ আক্রান্ত মানুষের মাঝে 98 মেট্রিক টন জরুরি খাদ্য সাহায্য দিয়েছে। পার্থ সঞ্জয় জানাচ্ছেন বিস্তারিত। 2005 সালে যুক্তরাষ্ট্রে আঘাত হানা ক্যাটরিনার শক্তিসম্পন্ন সিডরের আঘাতে বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা সহ অনেক নিম্নাঞ্চল স্বাভাবিকের চেয়ে 4 থেকে 6 ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার দিকে এগিয়ে যাওয়ার কথা। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি হিসেবে এ যাবৎ প্রায় 250 মানুষের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুতের খুঁটি। রাজধানী সহ ঘূর্ণিঝড় কবলিত বেশিরভাগ এলাকা বৃহস্পতিবার থেকে বিদ্যুৎহীন রয়েছে। কোথাও কোথাও টেলিফোন সংযোগও পাওয়া যাচ্ছে না। 10 ও 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে মংলা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। সিডর 1991 সালের ঘূর্ণিঝড়ের চেয়ে শক্তিশালী হলেও এটি উপকূল অতিক্রমের সময় ভাটা থাকায় ভয়ঙ্কর জলোচ্ছ্বাস হয়নি। 91 সালে প্রায় 1.5 লাখ মানুষ নিহত হয়েছিল জলোচ্ছ্বাসে। পার্থ সঞ্জয়, RTV। ঘূর্ণিঝড় সিডরের আঘাতে দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সঙ্গে ভেঙে পড়েছে লাখ লাখ গাছপালা, বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, উপড়ে গেছে বৈদ্যুতিক খুঁটি। উপকূলীয় এলাকাগুলোতে ক্রমে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা 800 ছাড়িয়েছে। ঘূর্ণিঝড় বিধ্বস্ত বাগেরহাটে এ পর্যন্ত 203 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন এখনও 3 শতাধিক মানুষ। বরগুনায় মৃতের সংখ্যা 165 জন, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরও অনেক লাশ। পটুয়াখালীতে 90 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন শতাধিক। আশ্রয়কেন্দ্রে আটকা পড়েছেন 22,000 মানুষ। উপকূলীয় এলাকার কাঁচা ঘরবাড়িগুলো সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ে বরিশাল এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 72 জনে। মাদারীপুরে মারা গেছে 32 জন, বিধ্বস্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি ও লণ্ডভণ্ড হয়ে গেছে কয়েক লাখ গাছপালা। ঢাকা খুলনা মহাসড়কের কাওড়াকান্দি ফেরিঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ডুবে গেছে ঘাটে নোঙর করা 7টি লঞ্চ।
খুলনায় মারা গেছেন 13 জন, আহত হয়েছেন শতাধিক। এলাকা পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমেদ। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত লোকজনের দুঃসময়ে প্রয়োজনীয় সাহায্য নিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমেদ। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য যা যা করা দরকার সরকার তার সবকিছুই করবে। দুপুরে ঘূর্ণিঝড়ে উপদ্রুত উপকূলীয় এলাকা পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টা এই আশ্বাস দেন। রয়েছে লুৎফর রহমানের রিপোর্ট। ওপর থেকে দেখলে মনে হয় যেন সবকিছু ঠিকঠাকই আছে, তবে হেলিকপ্টার যত নিচে নামতে থাকে ততই স্পষ্ট হতে থাকে ক্ষতচিহ্নগুলো। বোঝা যায় কি ধ্বংসযজ্ঞটাই না ঘটে গেছে বৃহস্পতিবার রাতে। সেনা ও বিমান বাহিনী প্রধানকে সঙ্গে নিয়ে দুপুরে ঢাকা থেকে রওনা হয়ে প্রধান উপদেষ্টার বরগুনায় যাওয়ার কথা থাকলেও জেলার কোথাও হেলিকপ্টার নামার মতো শুকনো জায়গাও না থাকায় পাশের জেলা পটুয়াখালীর কলাপাড়ায় তাকে নামতে হয়। প্রধান উপদেষ্টা আসছেন এ খবরে ক্ষতিগ্রস্তরা নিজেদের সব দুঃখ ভুলে ভিড় জমান সেখানে। এর আগে প্রধান উপদেষ্টা বরগুনা, পাথরঘাটা, কুয়াকাটা ও সুন্দরবনের টাইগার পয়েন্টের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। এরপর তিনি যান খুলনায়। প্রধান উপদেষ্টাকে জানানো হয়, ঘূর্ণিঝড়ে এই বিভাগে সবচেয়ে ক্ষতি হয়েছে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার। প্রাথমিক হিসেবে মারা গেছে 60 জন, নষ্ট হয়েছে প্রায় 70% ফসল, পুরোপুরি বিধ্বস্ত হয়েছে 2,31,000 ঘর, আর আংশিক হয়েছে 58,200। প্রধান উপদেষ্টা ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দিতে কর্মকর্তাদের নির্দেশ দেন। স্মরণকালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডবে দেশের উপকূলীয় বিস্তীর্ণ এলাকা এখন ধ্বংসস্তূপ। চারিদিকে ধ্বংসযজ্ঞ, লাশ আর লাশ। সরকারি হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা 1595 জন হলেও বেসরকারি হিসেবে এই সংখ্যা আরও অনেক বেশি। কেবল বরিশাল বিভাগে মৃতের সংখ্যা 8 শতাধিক। উপকূল জুড়ে একদিকে লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল, অন্যদিকে ছড়িয়ে পড়ছে স্বজন হারানোদের মর্মস্পর্শী হাহাকার, আহাজারি। সিডরের ছোবলের পর খাদ্য, পানি, চিকিৎসা সহ নানা সংকটে রয়েছে উপকূলবাসী। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সঞ্জয়। এ আহাজারি বলছে কতটা অসহায় এখন উপকূলীয় অঞ্চলের ঘূর্ণিঝড় কবলিত মানুষ। সিডরের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরগুনা জেলা। তছনছ হয়ে গেছে এই জেলার অধিকাংশ এলাকা। ঝড়ের পর জলোচ্ছ্বাস হওয়ায় কিছু বুঝে ওঠার আগেই পানির তোরে ভেসে যায় বহু মানুষ ছাড়াও ঘূর্ণিঝড়ে 50,000-এরও বেশি গবাদি পশু মারা গেছে। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। ঝড়ে বরগুনা বিচ্ছিন্ন হয়ে পড়েছে সারা দেশ থেকে। জেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগও প্রায় বিচ্ছিন্ন। আমন রবি শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতিতে এলাকার কৃষক এখন সর্বশান্ত। বিভিন্ন স্থানে লঙ্গরখানা খোলা হলেও কয়েক লাখ মানুষ এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে। টানবাহী হেলিকপ্টার উদ্ভ্রান্তের মতো টানছে মানুষকে। উপকূলের দেয়াল হিসেবে পরিচিত সুন্দরবনের বাধা ডিঙিয়ে প্রচণ্ড গতিতে আঘাত হানা ঘূর্ণিঝড় সিডর বাগেরহাট জেলার 75টি ইউনিয়নের প্রায় 162 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে মধ্যরাত পর্যন্ত তাণ্ডব চালায়। কয়েক ঘন্টার এই তাণ্ডবে সম্পূর্ণ বিধ্বস্ত হয় জেলার 1,73,000 ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে 50,000-এরও বেশি পরিবার। খুলনায় সিডরের আঘাতে মহানগরী সহ জেলার 75টি ইউনিয়ন ও 2টি পৌরসভা সহ হাজার হাজার ঘরবাড়ি, গাছপালা বিধ্বস্ত হয়েছে। জানমালের ক্ষয়ক্ষতি ছাড়াও শীতকালীন সবজি সহ রূপা আমনের 80% মারাত্মক ক্ষতি হয়েছে। ঝড়ে গাছপালা উপড়ে ও ভেঙে পড়ায় জেলার সব স্থানে বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়েছে। সিডরের তাণ্ডবে পটুয়াখালী এখন লাশের নগরীতে পরিণত হয়েছে। স্বজন হারানোর শোকে স্তব্ধ এখন গোটা জেলা। 12 থেকে 15 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে উপকূল জুড়ে ঘরবাড়ি, গাছপালা ভেঙে লণ্ডভণ্ড হয়ে গেছে। জেলার চরাঞ্চলের মানুষের কাঁচা ঘরবাড়ি সবভাবে বিধ্বস্ত হয়েছে। বিশৃঙ্খলার কারণে ত্রাণবাহী হেলিকপ্টার ত্রাণ বিতরণ করতে না পারায় ইউএনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে ক্ষতিগ্রস্তরা। বিদ্যুৎহীন পটুয়াখালীতে আগামীকালও সম্ভব হবে না বিদ্যুৎ সরবরাহ। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় লণ্ডভণ্ড করে দিয়েছে গোপালগঞ্জের জনপদ। ঝড়ের কবলে পড়ে জেলার 80,000 ঘরবাড়ি ও কয়েক লাখ গাছপালা উপড়ে গেছে। নষ্ট হয়ে গেছে 10,000 হেক্টর জমির ফসল ও বীজতলা। মারা গেছে শতাধিক গবাদি পশু ও কয়েক হাজার হাঁস মুরগি। ঝড়ে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে জেলার সব স্থান এখনও বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। রাস্তার উপর গাছ ভেঙে পড়ায় অভ্যন্তরীণ 17টি রুট সহ রাজধানী ঢাকা, খুলনা ও চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে। সিডরের আঘাতে ক্ষতবিক্ষত বরিশাল। মারা গেছে বহু মানুষ, নষ্ট হয়েছে ফসলি জমি, ভেসে গেছে মাছ, বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। 90% এলাকায় নেই বিদ্যুৎ ও পানির সরবরাহ। অনেক স্থানে বন্ধ রয়েছে সড়ক ও টেলি যোগাযোগ। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে 4.5 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বিমান বাহিনীর 2টো কার্গো জাহাজ থেকে বিতরণ করা হয়েছে ত্রাণ সামগ্রী। ভোলায় সন্ধ্যা 7টা থেকে রাত 3:30 পর্যন্ত সিডরের তাণ্ডব বয়ে যায়। ঝড়ে বিধ্বস্ত হয়েছে 20,000 ঘরবাড়ি। তেঁতুলিয়া নদী জলোচ্ছ্বাসে ভাসিয়ে নিয়ে গেছে ভাঙ্গাপুর বায়েরহাটের 500 ঘরবাড়ি। স্বজনহারা ও ঘর ছাড়া মানুষদের মধ্যে নেমে এসেছে হাহাকার। ঘর হারিয়ে দ্বীপাঞ্চলের মানুষ এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে। পার্থ সঞ্জয়, RTV। দর্শক, এই মুহূর্তে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বরগুনায় আছেন আমাদের রিপোর্টার রফিকুল ইসলাম সবুজ। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি তার সঙ্গে কথা বলবো। সবুজ, আমি নিউজ স্টুডিও থেকে নাতাশা বলছি। হ্যাঁ নাতাশা, আপনি আমাদেরকে একটু বলবেন যে ঘূর্ণিঝড়ে বরগুনার কতজন মারা গেছে আর উদ্ধার কাজই বা কেমন চলছে? বরগুনায় যে বেসরকারি হিসাব অনুযায়ী মোট মৃতের সংখ্যা 598 জন, তবে সরকারি হিসেবে অনেক কম। উদ্ধার তৎপরতা এখনো চলছে। আমাদের স্থানীয় প্রতিনিধি মুশফিক আরিফের সাথে আমি বেশ কয়েকটি এলাকা ঘুরেছি। আমরা যেটা দেখতে পেরেছি যে বরগুনা সদর উপজেলার নিশানবাড়িয়া এবং গোড়াপদ্মা এলাকায় পরিস্থিতি খুবই ভয়াবহ, যা ভাষায় বর্ণনা করা সম্ভব হবে না। এই এলাকাটি জেলা সদর থেকে প্রায় 22 কিলোমিটার দূরে। সব এলাকায় আজ সন্ধ্যার পর 25টি লাশের গণকবর দেওয়া হয়েছে বলে স্থানীয় লোকজন আমাদেরকে জানিয়েছে। তাছাড়া ধান ক্ষেতের পানি সরে যাবার পর লাশ পাওয়া যাচ্ছে ক্ষেতের ভিতর থেকে। আবার গোড়াপদ্মা এলাকায় পানি না কমার কারণে লোকজন লাশ দাফন করতে পারতেছে না, লাশ নিয়ে তারা বসে আছে। ত্রাণের অভাবে অনেক লোকজন তাদের অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছে। তাছাড়া বরগুনার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করতে আমরা শুনেছি যে কালকে রাষ্ট্রপতি এবং নৌবাহিনী প্রধান বরগুনা আসছেন। আচ্ছা, আমরা আগের দিনে দেখেছিলাম যে ওনারা নামার মতো কোনো শুকনো জায়গা পাননি। এখন সেখানে ক্ষয়ক্ষতির অবস্থা কিরকম আর ত্রাণ তৎপরতার সর্বশেষ চিত্রটা আরেকবার জানাবেন? ত্রাণ তৎপরতা খুব চলছে, খুব সামান্যই। প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে প্রত্যন্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ, তারা নাকি যেতে পারছেন না। তাছাড়া 3 দিন ধরে এলাকায় বিদ্যুৎ না থাকার কারণে পুরো জেলা জুড়ে পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে খাবার পানির তীব্র সংকট দেখা দিচ্ছে। রাস্তার আপনার বরগুনার সাথে এখনো বরিশালের সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু হয়নি, কারণ রাস্তার উপরে প্রচুর গাছপালা পড়ে আছে। নাতাশা। সবুজ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তীতে হয়তো আবার আপনার সঙ্গে যোগাযোগ করব সর্বশেষ পরিস্থিতি জানতে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বরগুনায় অবস্থানরত আমাদের রিপোর্টার রফিকুল ইসলাম সবুজের সাথে। ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া ঘরবাড়ি পুনর্নির্মাণের জন্য প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল থেকে 32 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও স্থানীয় কমিটির মাধ্যমে এই টাকা বিতরণ করা হবে। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে সন্ধ্যা এলাকায় দুর্যোগ মোকাবেলায় 14 বছরেও বাস্তবায়িত হয়নি মাস্টার প্ল্যান। ওই প্ল্যান বাস্তবায়িত হলে শুধু সম্পদই নয়, প্রাণহানির সংখ্যা কমে যাবে বলে জানান পরিকল্পনা কমিটির প্রধান ডক্টর জামিলুর রেজা চৌধুরী। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতের পর আরটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন, জানাচ্ছেন আক্তার হোসেন। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে উপকূলবাসী। যারা পারেন না তাদের অনেককেই পরিণত হতে হয় লাশে। 1970 সালের ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়েছিল প্রায় 5.5 লাখ মানুষ। 1991 সালে প্রাণ হারান প্রায় 1.5 লাখ উপকূলবাসী। এরকম একের পর এক ঘূর্ণিঝড়ে জীবন ও সম্পদহানির ঘটনা মোকাবেলায় ডক্টর জামিলুর রেজা চৌধুরীকে প্রধান করে 27 সদস্যের কমিটি করে সরকার। দেশীয় বিশেষজ্ঞদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের 3 জন বিশেষজ্ঞকে নেওয়া হয় কমিটিতে। তারা বিভিন্ন এলাকা পরিদর্শন করে চিহ্নিত করেন সবচেয়ে ঝুঁকিপূর্ণ 70 লাখ উপকূলবাসী। ঝড়ে এদের নিরাপদ আশ্রয়ের জন্য 3,500 আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রস্তাব দেন তারা, কিন্তু তা এখনও বাস্তবায়িত হয়নি। প্ল্যানিং কমিশনের উদ্যোগেই এই আমাদের যেটা স্টাডিটা হয়, এটার নাম ছিল মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার প্রজেক্ট। এবং এটা আমরা যে 12 ভলিউমের প্রতিবেদন, এটা বিশ্বের অন্যান্য দেশে নিয়ে গেছে আমাদের প্রতিবেদনটা দেখার জন্য। এই ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে এত ডিটেইলড প্রতিবেদন কোনো দেশে হয় নাই, কিন্তু ওইভাবে সরকার উদ্যোগ নেয় না যে এটা আমরা ইমিডিয়েটলি 2002 সালের ভিতরে শেল্টারগুলো করতে চাই। কিন্তু আশ্রয়কেন্দ্রগুলো যদি নদী ভাঙনের মুখে পড়ে সেক্ষেত্রে বিকল্প পথ কি? সবচেয়ে ভালো হয় প্রাথমিক বিদ্যালয়। যেখানে প্রাথমিক বিদ্যালয় হয়তো ইতিমধ্যে আছে, সেইখানে যদি আরও প্রয়োজন হয় তাহলে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মানে শিক্ষা প্রতিষ্ঠান হলো এমন একটা ব্যবহার হবে, নিশ্চিত হবে যে এখানে সারা বছর ধরেই এটা ব্যবহার নিশ্চিত হবে। এবং ওইখানে যে
প্রধান শিক্ষক থাকবেন তাদেরই একটা অতিরিক্ত দায়িত্বের মধ্যে থাকবে যে যখন ওয়ার্নিং সিগন্যাল দেওয়া হবে এটাকে টু কনভার্ট ইনটু এ শেল্টার, এবং উনি পুরো সার্বিক দায়িত্বে থাকবেন। বাংলাদেশে ঝড়ের সতর্ক সংকেত ব্যবহারের ক্ষেত্রে ত্রুটি রয়েছে উল্লেখ করে এই ব্যবস্থা পরিবর্তনের পরামর্শ দিয়েছেন ডক্টর জামিলুর রাজা চৌধুরী। এই যে ওয়ার্নিং সিস্টেম আমরা 1 থেকে 10, এটা বহু আগের, এটা করা হয়েছিল বন্দরের ওয়ার্নিংয়ের জন্য, চট্টগ্রাম বন্দর বিশেষ করে। এটা হলো যে প্রথমগুলো ঠিক আছে, 1, 2, 3, 4, আস্তে আস্তে বাতাসের গতিবেগ বৃদ্ধি, সতর্ক এগুলো যে আসতে পারে, যারা যারা এই সমুদ্রে আছে তারা বলা হয় যে আপনারা ফিরে আসেন। 5 হলো বন্দরের দক্ষিণে, 6 হলো উত্তরে, 7 হলো বন্দরের উপর দিয়ে। বাতাসের বেগ একই। 8, 9, 10-এ 8 হলো বন্দরের দক্ষিণ, 9 হলো উত্তর, 10 হলো বন্দরের উপর দিয়ে। কমিটির পরামর্শ অনুযায়ী আশ্রয়কেন্দ্র নির্মিত হলে শুধু মানুষই নয়, তাদের প্রয়োজনীয় ধন সম্পদ রক্ষা করা সম্ভব বলে মত দেন এই বিশেষজ্ঞ। আক্তার হোসেন, RTV, ঢাকা। দক্ষিণ উপকূলে সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে লাশের সংখ্যা। স্মরণকালের মহাপ্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে এসব এলাকা এখন ধ্বংসস্তূপ। সরকারি হিসেবে মৃতের সংখ্যা 2,500-এর মতো হলেও বেসরকারি হিসেবে এই সংখ্যা 3,000-এর কাছাকাছি। কেবল বরিশাল বিভাগে সরকারি হিসেবে মৃতের সংখ্যা 1146 জন। উপকূল জুড়ে একদিকে লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল, অন্যদিকে ছড়িয়ে পড়েছে স্বজন হারানোর মর্মস্পর্শী হাহাকার আর আহাজারি। সরকারি বেসরকারি পর্যায়ে উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু হলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সঞ্জয়। হেলিকপ্টারের শব্দ এখন উপকূলীয় অঞ্চলের মানুষের কাছে গভীর সমুদ্রে ভাসতে থাকা এক টুকরো শুকনো কাঠের মতো। ত্রাণের জন্য হাহাকার করা মানুষ হেলিকপ্টার দেখলেই ছুটে যাচ্ছে ত্রাণের আশায়। প্রিয়জন হারানোর শোকের চেয়ে মানুষের কাছে জীবন টেনে নেয়াই যেন বড় হয়ে দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বরগুনা, পটুয়াখালী, বাগেরহাট, খুলনা, শরীয়তপুর, ঝালকাঠি সহ উপকূলবর্তী জেলাগুলোর গৃহহীন মানুষের ঠিকানা এখন খোলা আকাশ। সেখানে মানুষের লাশের সঙ্গে এলাকা জুড়ে পড়ে আছে গবাদি পশুর মৃতদেহ। এখনও নিখোঁজ রয়েছে হাজারো মানুষ। যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপিত হলেও এখনও বিদ্যুৎ সরবরাহ চালু হয়নি। ঘর হারানো এসব মানুষ আবারও ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নেমে পড়েছেন ঘরবাড়ি ঠিক করতে। বাঁচার তাগিদে সংগ্রামে নেমে পড়লেও স্বজন হারানোর দগদগে ক্ষত মুহূর্তে মুহূর্তে তাড়িয়ে বেড়াচ্ছে তাদের। ভাই, বোন, পিসি, ঠাকুরদা সবাই একই খাটের পর শোয়া ছিলেন এবং মা খাটের নিচে বসেছিলেন, আর আমি আর আমার কাকিমা অন্য একটা রুমে ছিলাম। আর যখন আর কি গাছটা পড়ে তখন আর কি কেউ কোনো নড়াচড়া করতে পারেনি, এই জন্য কোনো জায়গায় যাইতে পারেনি, এই জন্য 3 জন আহত হয়েছে আর 3 জন মারা গেছে। বাড়িঘর সব লই গেছে, কিছু নাই আমার, এখন ট্রলার আর লেহাও লই গেছে। সরকারি ব্যবস্থায় ত্রাণ কার্যক্রম চললেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। 15 তারিখ রাত ঘূর্ণিঝড় সিডর শেষ হয়ে যাওয়ার সাথে সাথে মানুষ তাদের ঘরে ফেরা শুরু করছে, দুর্গত মানুষ। কিন্তু তারা ঘরে গিয়ে তাদের যে তৈরি খাবার ছিল ওগুলো সব পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। তাদের ত্রাণের খুব প্রয়োজন। আমরা যতটুকু পেরেছি শুকনা খাবার সাপ্লাই দিয়েছি, এখনও তাদের খাবারের প্রয়োজন। খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাতে থাকা অসহায় এই মানুষগুলোর বেঁচে থাকার জন্য দ্রুততার সাথে পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করা দরকার। পার্থ সঞ্জয়, RTV। বাগেরহাটের চারপাশে এখন শুধুই ধ্বংসের স্তূপ। সময় যত যাচ্ছে জেলার বিভিন্ন জায়গা থেকে একের পর এক লাশ উদ্ধার হচ্ছে। হারানো স্বজনদের খুঁজতে শরণখোলায় কান্না থামছে না। যারা বেঁচে আছেন তারা মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয় প্রতিনিধি বিষ্ণু প্রসাদ চক্রবর্তীকে সাথে নিয়ে আনোয়ার হোসেন নান্টুর ক্যামেরায় রিপোর্ট করছেন শরীফুদ্দিন লিমন। ঘূর্ণিঝড়ের তাণ্ডবলীলা স্তব্ধ করে দিয়েছে শরণখোলাবাসীর জীবন। মৃত স্বজনের খোঁজে মানুষ দিক বিদিক ছোটাছুটি করছে। আমি খুলনা থেকে আসছি, একটা ছোট ভাই পাইছে। স্থানীয় অধিবাসীরা বলছেন এখনো এই এলাকার অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। 16 জন পেয়েছি, হ্যাঁ, আরো 26 জন আমরা করছি, আরো আছে, মানে তাদের নাম জানি না। হ্যাঁ, সবাই বলছে যে লোকজন আরো বাড়বে আর কি। 2টা বউ, একটা বোন, একটা ভগ্নিপতি, আর 2টা ভাগ্নিয়া এই মারা গেছে।
যখন হারা পানি ঘরে উঠছে তখনই হারা ওই নামছে মতোর স্রোতে লইয়েছে পানির স্রোতে আর পাই নাই। আর এই বুইনের ছেলেটা হাতে কিন্তু ছুটি গেছে আর ধরে রাখতার না এক ফির গেছে আর মার চুল ধরছে টানিয়া ধরিয়া রাখতে পারে না ও। সময় যত যাচ্ছে লাশের সংখ্যাও তত বাড়ছে। একদিকে লাশের খোঁজে সবাইকে ব্যস্ত থাকতে হচ্ছে যেমন, অন্যদিকে এখানকার অধিকাংশ মানুষের অনাহারে দিন কাটাতে হচ্ছে। দুদিন ধরে লোকজন তো না খাই রয়েছে, সাইক্লোন সেন্টারে আছে এখন। চেয়ারম্যান মেম্বারের কাছে যদি কোনো ত্রাণ যায় তাহলে আমরা সেই ত্রাণ আমরা খুঁজে পাবো না, আমরা সুষ্ঠুপথে পাবো না। এবং ইউএন সাহেবের কাছে আমি আর্জি করছি, ইউএন সাহেব বলছে ঠিক আছে এটা আমরা দেখা যাবে এবং সেনাবাহিনীর মাধ্যমে আমাদেরকে আর কি ত্রাণ দেবে। লাশের গন্ধে ভারী হয়ে উঠেছে বাগেরহাট জেলার শরণখোলার বিভিন্ন গ্রাম। শরণখোলাবাসী এর আগে এত লাশ একসঙ্গে কখনো দেখেনি। একসঙ্গে এত লাশ দেখে গ্রামবাসী স্তব্ধ হয়ে গেছে। শরীফ উদ্দিন লিমন, RTV, শরণখোলা, বাগেরহাট। এদিকে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছে রেড ক্রিসেন্ট সোসাইটি। মাঠ পর্যায়ে তথ্য এবং পূর্ব অভিজ্ঞতা থেকে এমন ধারণা করছেন বলে জানান সোসাইটির চেয়ারম্যান। সকালে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, দুর্যোগ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। অন্য কেউ ইচ্ছা করলে তাদের মাধ্যমে দুর্গতদের সাহায্য করতে পারেন। আরও জানাচ্ছেন রেবেকা সুলতানা। ঘূর্ণিঝড় কবলিত অধিকাংশ এলাকাতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু হলেও সব জেলাতে কাজের অগ্রগতি সমান হচ্ছে না। প্রলয়ঙ্করী এই ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পটুয়াখালী, বরগুনা ও ভোলা জেলার কিছু অঞ্চলে এখনও রেড ক্রিসেন্টের কর্মীরা ঢুকতে হিমশিম খাচ্ছে বলে ফুলদার আর মহাজনদের মতো প্রভাবশালীদের স্বার্থের কারণে মৃত্যু হয় অনেক উপকূলবাসীর। বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় প্রকল্পের প্রধান ডক্টর জামিলুর রেজা চৌধুরী RTVকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য তুলে ধরে বলেন, তাদেরকে আইনের আওতায় আনা গেলে ঘূর্ণিঝড়ে কমে যাবে মৃতের সংখ্যা। আরও জানাচ্ছেন আক্তার হোসেন। জেলেদের জীবন নিয়ে খেলা করে মহাজনরা, এমন তথ্য দিয়ে ডক্টর জামিলুর রেজা চৌধুরী বলেন, বিপদ সংকেত দেওয়ার পরও তাদেরকে পাঠানো হয় গভীর সমুদ্রে। এমনকি বিপদ সংকেত যাতে শুনতে না পারে সেজন্য তাদেরকে কোনো রেডিও দেন না মহাজনরা। এর ফলে শত শত জেলে মারা যায় গভীর সমুদ্রে, নিখোঁজ হন অসংখ্য জেলে। যাতে ওরা মোবাইল কমিউনিকেশন আওতায় থাকে। আর যদি একদম কম্পালসারি করা হয় যে রেডিও থাকতে হবে যত জেলে যাবে, এবং তাদের রেডিও কেড়ে নেওয়া যাবে না। যখন তারা সমুদ্রের মাছ ধরার জন্য সমুদ্রে যাত্রা করবেন, তাদের যাতে অবশ্যই একটা রেডিও সাথে থাকে, যাতে তারা এই সতর্ক সংকেত পেলেই সাথে সাথে ফেরত আসতে পারেন। চর দখলদারদের হাতে জিম্মি উপকূলবাসী। এরা উৎপেতে থাকে কখন নিরাপদ আশ্রয় যাবে বিপর্যস্ত মানুষ। আর এই সুযোগেই চর দখলদাররা দখল করে নেয় তাদের ভিটেমাটি, যে কারণে মহাবিপদ সংকেত দেওয়ার পরও বিপদাপন্ন মানুষেরা ঘর ছেড়ে যেতে চান না। এ কারণে মৃতের সংখ্যা বেড়ে যায় বলে মত দেন ডক্টর জামিলুর রেজা চৌধুরী। অনেকে মনে করে যে তারা যদি একবার বাড়ি ছেড়ে শেল্টারে যায়, ফিরে এসে তাদের বাড়িতে ঢুকতে পারবে না। বাড়ি যদি টিকেও থাকে তাহলে এই চর দখলকারী যারা, তারা এসে তাদের হয়তো দেখা যাবে যে ওইখানে দখল করে ফেলেছে। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে একটা নিশ্চয়তা দিতে হবে যে না, এই যখন এরা বাড়ি ছেড়ে যাবে তখন যাতে এদের যেসব সম্পদ আছে এগুলো নিরাপদ থাকে। তার ভাষায়, উপকূল এলাকার পরিবেশ ও পরিস্থিতি বিবেচনা এনে পরিকল্পনা অনুযায়ী যদি নিরাপদ আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয় এবং সময়মতো বিপদ সংকেত দেওয়া হয়, তবে তাতে প্রাণহানির ঘটনা অনেক কমে যাবে। 1991 সালে ঘূর্ণিঝড়ে প্রাণ হারান প্রায় 1.5 লাখ উপকূলবাসী। সেই তুলনায় এবারের ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা অনেকটাই কম। ডক্টর জামিলুর রেজা চৌধুরীর ভাষায়, তারা যে ঘূর্ণিঝড়ের উপর গবেষণা চালিয়েছেন তা যদি বাস্তবায়ন করা হয় তাহলে মৃতের এই সংখ্যা আরও কমে যাবে। ব্যাপক জানমালের ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পাবে উপকূলবাসী। আক্তার হোসেন, RTV, ঢাকা। উপকূলীয় জনপদে এখনও চলছে হাহাকার আর শোকের মাতম। মহাপ্রলয়নকারী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে মৃতের সংখ্যা শেষ পর্যন্ত কত দাঁড়ায় তা এখনও বলা যাচ্ছে না। উপকূলে যেখানে শুকনো জায়গা মিলছে সেখানেই সমাহিত করা হচ্ছে লাশ। সহায় সম্বল হারিয়ে যারা বেঁচে আছেন তাদের বেদনার সঙ্গে যোগ হয়েছে ক্ষুধা আর আশ্রয়হীনতা। ঘরবাড়ি হারিয়ে অনেক মানুষ এখনও খোলা আকাশের নিচে বাস করছেন। যোগাযোগ বিচ্ছিন্ন অনেক জায়গায় এখনও পৌঁছায়নি ত্রাণ। এই নিয়ে বেশ কয়েকটি রিপোর্ট থাকছে সংবাদে।
প্রথমে নজর দেওয়া যাক বাগেরহাটের বলেশ্বর নদীর উপকূলীয় জনপদে। সেখানকার উপকূল জুড়ে কবরের দীর্ঘ লাইন। কয়েকদিন আগেও যারা এখানে সুখে সংসার করছিলেন, এখন সেখানেই দাফন করা হচ্ছে তাদের লাশ। আনোয়ার হোসেন নান্টুর ক্যামেরায় বাগেরহাটের শরণখোলার করুণ চিত্র তুলে ধরছেন আমাদের রিপোর্টার শরীফুদ্দিন লিমন, সাথে ছিলেন স্থানীয় প্রতিনিধি বিষ্ণুপ্রসাদ চক্রবর্তী। জেলে পেশাকে বেছে নিয়ে একসময় মোহাম্মদ ইউনুস হাওলাদারের বাপ চাচারা ঘর বেঁধেছিলেন বলেশ্বর নদীর উপকূলে। গভীর সমুদ্রে মাছ ধরে বেশ সুখেই কাটছিল তাদের দিন, কিন্তু তাদের কপালে খুব বেশি দিন এই সুখ সইল না। সর্বনাশা ঘূর্ণিঝড় তছনছ করে দিল সব। ইউনুস শেখ কোনোদিন দুঃস্বপ্ন ভাবেননি তার জীবনে এমন দুর্বিষহ অন্ধকার নেমে আসবে। পরিবারের সবাইকে হারিয়ে বেঁচে থাকাটা এখন প্রায় অর্থহীন হয়ে দাঁড়িয়েছে তার। ওই ভাই মারা গেছে, ওই রাতে আর কোনো খোঁজ পাতে হয় না। তারপর ওই হুবুও মারা গেছে, আর ওই বাচ্চা কটাও মারা গেছে। তারপর আমার ওই দাদাও উনি ওই রাতে ওই ঘর থেকে ওই একই ঘরের ভিতরে ওই সাঁতার দেওয়ার পরে ওই পাশাপাশি এই বাগানের ভিতরে আর কি, ওই বাগানের ভিতরে ওইখানে উনি ওই গাছ ধরে ওই অবস্থায় শেষ হয়ে গেছে। এইভাবে আমরা ধরেন আমাকে 11টা লাশে আমরা 7টা-8টা উদ্ধার করেছি, এখনো 3টে পাইতেছি না। শুধু ইউনুস হাওলাদার নয়, গাবতলী গ্রামের গৃহবধূ নাজমা বেগম তার 2 সন্তানকে হারিয়ে এখন পাগল প্রায়। ঝড়ের দিন বিকেলেও তার 2 সন্তান খেলাধুলা করছিল নিজ বাড়ির সামনে। ঝড়ের পর তাদের আর ঘরে ফেরা হয়নি। সন্তান হারানোর ক্ষত যন্ত্রণায় এখন ছটফট করছেন নাজমা বেগম। ঘূর্ণিঝড়ের পর পিরোজপুরের অবস্থা সরেজমিন দেখতে গিয়েছিলেন আমাদের রিপোর্টার আক্তার হোসেন। এখন দেখুন মাহে আলম জেমসের ক্যামেরায় ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার মধ্যে ত্রাণ বিতরণের খবর। বসতভিটার স্বজন হারিয়ে নিঃস্ব মানুষের এমন আহাজারি আর ধ্বংসের এমন চিহ্ন মঠবাড়িয়ার বাসিন্দারা এর আগে আর কখনো দেখেনি। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের আঘাতে বিধ্বস্ত হয়েছে এখানকার ফসলি জমি, বসতভিটা, সবকিছু। এই উপজেলার 5টি ইউনিয়নের হাজার হাজার মানুষ এখনও খোলা আকাশের নিচে। ত্রাণের অভাবে এখন তাদের দিন আর রাত কাটে অর্ধাহারে অনাহারে। কিছু নাই, মোর একটা পোলা নেই, একটা পান নাই, একটা বাই নেই, বারান্দার নাই। মুই মানে ঘর বাড়া রইছি, তার এইয়ের পর ঘর দারছে সাবুর হই লই গেছে। ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া গাছপালা এখনও সরানো সম্ভব হয়নি। স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। চলছে পানির তীব্র সংকট। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় এসব দুর্গম এলাকায় কোনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি। সেক্ষেত্রে দুর্গত মানুষের কাছে পৌঁছানোর এখন একমাত্র বাহন হেলিকপ্টার। আর এই হেলিকপ্টারকে ঘিরে ভিড় বাড়ে হাজার হাজার দুর্গত মানুষের। কিন্তু এই ত্রাণ সামগ্রী বিপুল সংখ্যক দুর্গত মানুষের তুলনায় কতটুকু? যে পরিমাণ ক্ষতি হয়েছে তার তুলনায় ত্রাণের সংখ্যা এখন পর্যন্ত সীমিত। বাট আমি প্রশাসন এবং যৌথ বাহিনী প্রচেষ্টা বিদ্যমান আছে। আমরা চেষ্টা করছি প্রান্তিক এলাকা পর্যন্ত ত্রাণ পৌঁছানোর জন্য। ইউনো মহোদয় আছেন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন আছে, তারা আমরা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। দুর্গম এলাকায় মোট 130 টন ত্রাণ সামগ্রী ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দিয়েছে বিমান বাহিনী। হেলিকপ্টারে করে পাঠানো এসব ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস। বিস্তীর্ণ জনপদের অসহায় মানুষগুলো আজ নিঃস্ব। জীবনের এই ব্যাপক বিপর্যয়ের পরও শুধুমাত্র খাবারের অভাবে আরও একটি বিপর্যয় যাতে না ঘটে এমন আশঙ্কা ছিল এই উপকূলবাসী। তাদের কণ্ঠে ছিল কিছু চাই না, শুধু চাই এক মুঠো খাবার। তাদের হাহাকার আমাদের বাঁচান। আক্তার হোসেন, RTV, মঠবাড়িয়া, পিরোজপুর। বরগুনার অনেক প্রত্যন্ত অঞ্চলে 3 দিনেও পৌঁছেনি ত্রাণ। সেখানে চলছে স্বজন হারানোর আহাজারি আর হাহাকার। বরগুনার প্রতিনিধি মুশফিক আরিফের সাথে নিয়ে রেজাউল হক রিপনের ক্যামেরায় সেই চিত্র তুলে ধরছেন রফিকুল ইসলাম সবুজ। ঘূর্ণিঝড়ের পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বরগুনা জেলার অধিকাংশ এলাকা। ঘরবাড়ি ভেঙে যাওয়ায় খোলা আকাশের নিচে অর্ধহারে অনাহারে দিন কাটাতে হচ্ছে লোকজনকে। মাইয়া পোলা লইয়া এই হাতরতে আসি, খাওয়ান দাওয়ান কিছু নাই, কমে যাবো কোথায়, কি করবো? মা হারাইছি, বাপ হারাইছি, সব হারাইছি। আমি কোথায় কিছু বলতে পারি না, দেখ হারাই গেছে। আপনাকে ডার কি বলবো আর বলার কি? বানিয়েছে অনেক বেতন যে পানি একটা নাই করছে, অনেক শিয়ের ডাল না শিয়ের ধরিয়া এইরকম খারাই রয়েছি, খারাই চাই রয়েছি। ঝড়ো হাওয়া আর জলোচ্ছ্বাসের সাথে লড়াই করে কোনো রকম বেঁচে থাকলেও তাদের সহায়তায় এখনো পর্যন্ত কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ করেছেন অনেকেই। আমরা নিজেরা যেভাবে
চেষ্টা করে বাঁচতেছি, নাইলে আমাকে বাঁচার কোনো পথ নাই, সরকারি কোনো সাহায্য সুবিধা আমরা পাইনি। ঘূর্ণিঝড়ে বরগুনার প্রত্যন্ত অঞ্চলে ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। পানি কমে যাওয়ায় ধান ক্ষেতের মধ্যে এখনও লাশ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। জেলা প্রশাসনের পক্ষ থেকে পুনর্বাসন কাজে তেমন কোনো তৎপরতা না থাকায় ক্ষুব্ধ দুর্গতরা। আমার ইনারে 200-250 লোকের আমার আনুমানিক, আমি সমস্ত আমার গ্রামের তাই তো আমি সব জায়গায় যাইতে পারি না। এইমাত্র আমি 2টা লাশ উঠাইয়া আসছি। আজকে মানুষ মারা যাইতেছে, লাশ দাফন করবে কোথায়, কি কোনো প্রশাসনের লোক এখন পর্যন্ত আসে নাই। মানুষ একটু পানি খাবে, পানির কোনো ব্যবস্থা নাই, খাদ্যের ব্যবস্থা নাই। তবে ত্রাণ তৎপরতার কাজে নিয়োজিত নৌবাহিনীর কমান্ডার বশির আহমেদ জানিয়েছেন, সরকারি ত্রাণ আসার সাথে সাথেই তারা তা বিতরণের ব্যবস্থা করছেন। আমরা এখনও রাস্তাঘাট ব্যবহার করে ত্রাণ বিভিন্ন উপজেলায় পাঠানোর মতো পরিস্থিতিতে আমরা নেই। আমরা যা করতেছি নৌযান দিয়ে প্রশাসনের সহায়তায় আমরা বিভিন্ন জায়গায় এখন গিয়েছি, বিভিন্ন উপজেলায়, বা দূরের জায়গাগুলিতে এখনও আমি মনে করি আমাদের ত্রাণ আরও তৎপর করতে হবে এবং বিভিন্ন সংস্থা থেকে আমাদের কাছে সাহায্য সহযোগিতা এসছে। আমরা নৌবাহিনীর তত্ত্বাবধানে আমরা চেষ্টা করতেছি আমাদের এই জিনিসগুলি কিভাবে আমরা পৌঁছে দিতে পারবো সবাইকে, সেই ব্যাপারে আমরা সচেষ্ট আছি। তবে পর্যাপ্ত ত্রাণ এখনও পাওয়া যায়নি বলে জানান নৌবাহিনীর কমান্ডার। কদিন আগেও সব কিছু ছিল দুর্গত এই মানুষদের, কিন্তু ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি সব কিছু হারিয়ে নিঃস্ব তারা। আশ্রয় হয়েছে খোলা আকাশের নিচে। তবে এখন তাদের একটাই দাবি, একটাই চাওয়া, তা হলো দুবেলা দুমুঠো খাবার আর খুব তাড়াতাড়ি পুনর্বাসনের ব্যবস্থা করা। রফিকুল ইসলাম সবুজ, RTV, বরগুনা। এদিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বরগুনার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমেদ। ঘূর্ণিঝড় পরবর্তী অবস্থা মোকাবেলায় তিনি আবারও সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়া তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার চরখালী দুর্গত এলাকায় যান এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেন। রফিকুল ইসলাম সবুজের আরেকটি রিপোর্ট। বরগুনার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অন্যতম হলো সদর উপজেলার মাঝের চর। নদীর মধ্যে জেগে ওঠা এই চরে বসবাস করে প্রায় 700 পরিবার। ঘূর্ণিঝড়ে এখানে মারা গেছে 300-এর বেশি মানুষ। এমন কোনো পরিবার নেই যে পরিবারের কেউ না কেউ মারা যায়নি। কতক নাই, কতক আছে। কয় ছেলে মেয়ে? মোর 5 পুয়া আর 4 মাইয়া। হ্যাঁ, বউ টৌ নাই, কিছু নাতি নাতি সব। ঘর দুয়ার বাড়ি ঘর কিছু নাই, পোতার মাটিও নাই। আর সময় না মারা গেছে, আর সোহান মারা গেছে, 3 জন মারা গেছে। দুপুরে প্রধান উপদেষ্টা ত্রাণ দিতে আসেন এই মাঝের চরে, কথা বলেন দুর্গতদের সাথে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ প্রয়োজনীয় সহায়তারও আশ্বাস দেন তিনি। যাদের বাড়িঘর নষ্ট হয়ে গিয়েছে তাদেরও গৃহ নির্মাণের জন্য, বাড়িঘর আবার তৈরি করার জন্য সরকার সহায়তা দেবে। সে সহায়তাও আমরা এখনই পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করছি, যাতে করে আপনারা তার ভেতর দিয়ে আপনাদের বাড়িঘর আবার কিছুটা নির্মাণ করে। পরে প্রধান উপদেষ্টা বরগুনা সার্কিট হাউসে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি দুর্গত মানুষদের দ্রুত সহায়তা দিতে প্রশাসনকে নির্দেশ দেন। তিনি বলেন, ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে হলে দুর্যোগ মোকাবেলায় তেমন কোনো সমস্যা হবে না। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে তাৎক্ষণিকভাবে সাহায্য দেওয়া এবং কিভাবে তাদেরকে তাদের সেই যে কর্মকাণ্ড আছে সেখানে ফিরিয়ে যেতে সহায়তা করা। আমার মনে হয় এই লক্ষ্যে আপনাদের প্রশাসনে যারা কাজ করছেন সকলে মিলে এদিকে আপনারা যদি নজর দেন। এক ব্রিফিংয়ে যৌথ বাহিনীর পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জানানো হয়, ঝড়ে এ পর্যন্ত মারা গেছে 872 জন আর নিখোঁজ রয়েছে 500-এরও বেশি মানুষ। তবে বেসরকারি হিসেবে মারা যাবার সংখ্যা 1400 আর ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা 1,10,000। রফিকুল ইসলাম সবুজ, RTV, বরগুনা। প্রিয় দর্শক, উপকূলে অসহায় মানুষ তাকিয়ে আছে সাহায্যের দিকে। তাদের বাঁচিয়ে রাখতে এখন আমাদের কি করা প্রয়োজন সেই কথা জানাচ্ছেন পার্থ সঞ্জয়। বারবার প্রকৃতি তার ছোবল হেনেছে এই বাংলাদেশে। বন্যা ঘূর্ণিঝড়ে নিরন্তর কেঁপেছে এই জনপদের মানুষ। আবার দুর্যোগের সঙ্গে যুদ্ধ করে বারবার ঘুরেও দাঁড়িয়েছে তারা, তবে অনেক মূল্য দিয়ে।
বেশিরভাগ সময় সে মূল্য দিতে হয়েছে উপকূলবাসী। এবারের সিডরের আঘাতেও তাই। স্বজন এবং সর্বস্ব হারানো দক্ষিণ উপকূলের বিপন্ন মানুষের জন্য এখনই দরকার দ্রুত সাহায্য পৌঁছানো। বিচ্ছিন্ন সড়ক ও নদীপথ নয়, আকাশপথে সাহায্য পৌঁছতে হবে হেলিকপ্টারে করে। প্রয়োজন লাশের দাফন এবং দাফনের জন্য কাপড়, শুকনো খাদ্য, চিরা ও গুড়ের ছোট ছোট প্যাকেট এবং পাউরুটি সরবরাহ করতে হবে। দ্রুত ব্যবস্থা করতে হবে খাবার, পানি, শাড়ি ও লুঙ্গি। আকাশের নিচে থাকা মানুষদের জন্য তাঁবুর খুব প্রয়োজন। হাড় কাঁপানো শীতের মধ্যে লাগবে শীতের কাপড়, আর লাগবে প্রাথমিক চিকিৎসা। প্রয়োজনীয় এই সুবিধাগুলো এখনই প্রয়োজন দুর্গত উপকূলবাসী। আপনিও কি দাঁড়াবেন এই বিপন্ন মানুষের পাশে? পার্থ সঞ্জয়, RTV। ঘূর্ণিঝড় সিডরে বিধ্বস্ত উপকূলীয় এলাকায় এখনও চলছে হাহাকার। খাবারের অভাবে দিনের পর দিন না খেয়ে থাকতে হচ্ছে দুর্গত মানুষদের। স্বজন হারানো মানুষগুলো এখনও খুঁজছে তার প্রিয়জনের লাশ। প্রশাসন, যৌথ বাহিনী ও স্বেচ্ছাসেবকরা সর্বাত্মক চেষ্টা করছেন দুর্গতদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার। উপকূলীয় জেলা বরগুনা ঘুরে এসে রেজাউল হক রিপনের ক্যামেরায় স্বজন হারানো সেই মানুষদের কথা তুলে ধরছেন রফিকুল ইসলাম সবুজ। সঙ্গে ছিলেন স্থানীয় প্রতিনিধি মুশফিক আরিফ। মা ও ছোট ভাইকে হারিয়ে এভাবেই আহাজারি করছিল বরগুনার প্রত্যন্ত অঞ্চল গর্জন বুনিয়ার এই মেয়েটি। 5 দিন পর মায়ের লাশের সন্ধান পেয়েছে পার্শ্ববর্তী পরীরখাল এলাকায়। পচাগলা লাশ দেখে বারবার জ্ঞান হারাচ্ছিল সে। আর 5 দিন পর মেয়ের লাশ দেখে বাকরুদ্ধ হয়ে যাচ্ছিলেন এই বৃদ্ধা। এখানে আছি, মাইয়ে মরণে, মাইয়ে আরান গেছে, মাইয়ে মরণে পাইছি। এই খবর পাইয়া আমি আইছি। বনটা কুটে যা বাবা, বনে রাখতে পারি না, ভাতে হারারাই শিখে পড়ছি। আমার ওয়াইফ আর হইলে যে আমার ছেলে ওয়াইফ পাইছি, ছেলের লাশ পাই না, ছেলের লাশ পাই না। স্বজন হারানোর এমন আহাজারি বরগুনার অধিকাংশ পরিবারেই। বালিয়াতলির দুলাল হাওলাদার পরিবারের 8 জনের মধ্যে স্ত্রী ও 2 ছেলে সহ 5 জনকে হারিয়ে এখন বাকরুদ্ধ। খুঁজে পাচ্ছেন না 2 স্বজনের লাশ, তাই তার সারাদিনই কাটে লাশ খুঁজে। আমার হাতে এক পোলা ছুটিছে, আমার পোলা হাতে সরছে 3 জন, 5 জন গেছে। চারদিকে পানি থাকায় লাশ দাফন নিয়েও বিপাকে পড়তে হয়েছে লোকজনকে। শুকনা জায়গার অভাবে বরগুনার বিভিন্ন এলাকায় এ ধরনের গণকবর দেওয়া হয়েছে। এলাকার লোকজন জানিয়েছেন প্রত্যেকটি কবরে 2 থেকে 3টি করে লাশ রয়েছে। কাফনের কাপড়ের অভাবে লাশ দাফন করা হয়েছে ভেজা কাঁথা দিয়ে। দাফনের কাপড় চোপড় কোনো কিছু দিতে পারিনি, যেমন পারছি তেমন আর কি সবার কি রাখছি এই জায়গায়। না কোনো পথ আসলো না, কেউ কোনো জায়গা আসলো না, রাস্তার ভিত্তি আর কি সবাই যেমন পারছি সেগুলি আর কি দিছি মানুষের। এর ভিতরে অনেক লাশ আছে, ধান কাটার সময় লাশ পাবো, হ্যাঁ আগে পাইতেছি না। বহুত লাশ খুঁজতে পাওয়া যায় না, কিছু কিছু পাওয়া গেছে, কোনো দাফন দেওয়ার কোনো জায়গা নাই। যারে ওই রাস্তার কিনারায় ওই যা পারছে অন্য কোনো রকম দাফন করতে আছে। বরগুনা সহ উপকূলীয় এলাকায় এখনো নিখোঁজ কয়েক হাজার মানুষ। এদের আদৌ আর খুঁজে পাওয়া যাবে কিনা তাও জানা নেই স্বজন হারানো পরিবারগুলোর। রফিকুল ইসলাম সবুজ, RTV, বরগুনা। ঘূর্ণিঝড় সিডরের আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষদের নতুন করে বেঁচে থাকার স্বপ্ন জাগিয়ে তুলতে চলছে নানা তৎপরতা। বাগেরহাটের জেলা প্রশাসক বলেছেন, সামগ্রিক ক্ষতি কাটিয়ে উঠতে তাদের একার পক্ষে সার্বিক পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়, এজন্য প্রয়োজন সবার সহযোগিতা। দুর্গত এলাকা থেকে ফিরে আনোয়ার হোসেন নান্টুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শরীফুদ্দিন লিমন। সাথে ছিলেন বাগেরহাট প্রতিনিধি বিষ্ণুপ্রসাদ চক্রবর্তী। ঘূর্ণিঝড়ে সর্বস্ব হারিয়ে উপকূলের অসহায় মানুষগুলোর সামনে এখন শুধুই ধুধু অন্ধকার আর হতাশা। 2 দিন আগেও যাদের সুখের সংসার ছিল সর্বশান্ত হয়ে আজ তাদের পথে বসতে হয়েছে। মানুষগুলোর মাথা গোঁজার ঠাঁইটুকুও জলোচ্ছ্বাসের তাণ্ডবে মাটির সঙ্গে মিশে গেছে। এত বড় বিপর্যয় স্থানীয় জেলা প্রশাসনের একার পক্ষে সামাল দেওয়া কঠিন বলে জানান বাগেরহাট জেলা প্রশাসক। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এরা একেবারেই সাধারণ গরিব মানুষরা, তাদেরকে মোটামুটিভাবে প্রথম মাথা গোঁজার ঠাঁই আমার ধারণা মতে প্রথম ঘর বানিয়ে দেওয়া এবং অচিরে কিছু আর্থিক সাহায্য দিলে
অচিরে তারা নিজের পায়ে আবার পুনরায় আগের জায়গায় চলে আসতে পারবে। সিডরের আঘাতে যেসব এলাকায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে তার মধ্যে বাগেরহাটের শরণখোলা অন্যতম। বরাবরই মাছ ধরা ও গাছ কাটা ছিল এ অঞ্চলের মানুষের প্রধান পেশা। পরবর্তীতে পেশার রদবদল হয়ে কৃষি প্রধান পেশা হলেও শরণখোলাবাসীর ভাগ্যের তেমন কোনো পরিবর্তন হয়নি, ঘটেনি তেমনভাবে শিক্ষা বিস্তার। ফলে দুর্যোগ মোকাবেলায় এখানকার অধিকাংশ মানুষের মধ্যে রয়েছে সচেতনতার অভাব। এটা আমাদের জন্য এখন পার্ট অফ আওয়ার লাইফ হয়ে গেছে। প্রতি বছর প্রতি টাইমে আসতেছে, আমরা খুব অল্প সময়ের মধ্যে শর্ট ইন্টারভ্যালে এগুলো হচ্ছে। আগে এটা 8 বছর 10 বছর মতো এরকম বড় বড় একটা কিছু হতো, কিন্তু এখন তো প্রতিনিয়ত হচ্ছে। এখন আমাদের সমাজে কমিউনিটি অ্যাওয়ারনেস আনতে হবে, কমিউনিটি পিপলকে ট্রেন আপ করতে হবে, স্কুল ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক, মন্দির ভিত্তিক, মসজিদ ভিত্তিক, এরকম একটা এইটাকে যেন মানুষ যেন সেগ্রিগেটেড না থাকে, সবাই যেন একসাথে ইনভলভ হয় এবং প্রত্যেকটা একটা মিনিমাম ট্রেনিং সবার থাকে, যে এই টাইমে এই ইন দিস ইভেন্চুয়ালিটি মানুষ যেন জাম্প করে সবাই একসাথে মিলে আমরা যেন হাতে হাত ধরে এই কাজটা করতে পারি। শরণখোলা উপজেলাতে লাখখানেক মানুষের বসবাস, অথচ প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে থাকা এসব মানুষের জন্য রয়েছে একটি মাত্র সাইক্লোন সেন্টার। আবার যাও বা একটি রয়েছে তা এলাকার প্রভাবশালীরা ব্যবসার কাজে ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে। দুর্গত এলাকায় অধিক সংখ্যক আশ্রয় কেন্দ্রের প্রয়োজনীয়তা যেমন রয়েছে, তেমনি দরকার এগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ। শরীফ উদ্দিন লিমন, RTV, শরণখোলা, বাগেরহাট। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসের সাথে লড়াই করে এখনও বেঁচে আছেন হাজারো মানুষ। তবে বেঁচে থাকা এই মানুষগুলোর সামনে এখন শুধুই অন্ধকার। কি খেয়ে আর কি পরে বেঁচে থাকবেন, এই চিন্তায় এখন ভাবিয়ে তুলছে তাদেরকে। উপকূলীয় জেলা বরগুনা ঘুরে এসে রেজাউল হক রিপনের ক্যামেরায় বেঁচে থাকা সেই মানুষদের কথা তুলে ধরছেন রফিকুল ইসলাম সবুজ, সঙ্গে ছিলেন স্থানীয় প্রতিনিধি মুশফিক আরিফ। যেগুলো পানি এসে সাইকেল করলে অনেক বাঁচুন না, যেতে পানি একটা নাই করছে, এমন শিয়ের জাল না শিয়ের ধরিয়া এইরকম খাড়াই রয়েছি, খাড়াই চাই রয়েছি। তার এর মধ্যে পাও দিয়ে দেই দিয়ে পানি একটু টান দিতে জ্বর টান টানছি করলো ওরে বাবারা মরে মরে একটু না তোমার গেলা কেটে ঘুমে কেউ দেই না, আমি ঘরে। ঝোড়ো হাওয়া আর জলোচ্ছ্বাসের সাথে লড়াই করে হাজারো মৃত্যুর মিছিল থেকে কোনো রকমে বেঁচে থাকার সেই ভয়াবহ চিত্র এখনো ভুলতে পারছেন না 70 বছরের বৃদ্ধা আইমন বিবি। আমার তো আমার স্বামী ও 5 সন্তান সহ পরিবারের সবাইকে হারিয়ে এখন তার আশ্রয় হয়েছে বরগুনা শহরের পার্শ্ববর্তী একটি আশ্রয়ন প্রকল্পে। ঝড়ের কবল থেকে বেঁচে গেলেও এখন তার সামনে শুধুই অন্ধকার। কি খেয়ে বেঁচে থাকবেন এই চিন্তার যেন শেষ নেই। জলোচ্ছ্বাসের সাথে লড়াই করে আইমন বিবির মতো বেঁচে থাকা উপকূলীয় এলাকার অনেকেরই একই চিন্তা, কিভাবে বেঁচে থাকবেন। রোদে টানে লেগে গেছে, এবার ওই ছাগা গাছ দিয়ে ধরছি, ওই ছাগা গাছের উঠে হাপুর দিয়ে গাছ কলা গাছের নান বাসাই তার রয়েছি বাসিয়া পরনে কাপড় ছাড়িয়ে দিয়ে বাচ্চা ধরিয়া গাছ হাবড়াই ধরছি পোলা জিখে মরে যায়। এইবার এই যাইয়ে আমার রক্ষা করছে ওই গাছ ভাই আর একবারের মাথায় উঠছে। বাচ্চাটা কোলে নিছি, এনার মধ্যে এই পর্যন্ত পানি হয়ে গেছে। মানে এন যে আমরা যাবো, আমার মা আবার কাপড় খুললে হাতে লইছে এমন তোর হ্যাঁ বাসায় একটা লই ঘর খুললে একবার লই গেছে। আর আমরা 5 জন, আমার বোনের একটা ছোট্ট বাচ্চা আছে পোলা, আমার মাইয়ের, আমার স্বামী, আমরা একটা কেলা গাছ ধরে রয়েছি। ঝড়ের 6 দিন পরও খোলা আকাশের নিচে বাস করছেন দুর্গত এলাকার অধিকাংশ পরিবার। দুমুঠো খাবারের পাশাপাশি এখন তাদের সবচেয়ে বেশি দরকার হয়ে পড়েছে মাথা গুজার একটু ঠাঁই। তবে সরকারি বা বেসরকারি সাহায্যের দিকে তাকিয়ে নেই তারা। নিজেদের মতো করেই শুরু করেছেন বেঁচে থাকার সংগ্রাম। ঘরবাড়ি ভেঙে গেলেও মনোবল ভেঙে যায়নি দুর্গত এই মানুষদের। তাই তো সব দুঃখ কষ্ট ভুলে স্বপ্ন দেখছে নতুন করে বেঁচে থাকার। কিন্তু কি খেয়ে আর কি পরে বেঁচে থাকবে এই চিন্তার যেন শেষ নেই তাদের। তবে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা তাদের পাশে এসে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা এই দুর্গত মানুষদের। রফিকুল ইসলাম সবুজ, RTV, বরগুনা। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়েছে বিস্তীর্ণ উপকূলীয় এলাকা। মানবিক বিপর্যয়ের মধ্যে আছেন হাজার হাজার মানুষ। প্রশাসন, যৌথ বাহিনী, স্বেচ্ছাসেবক সবাই চেষ্টা করছেন দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দিতে। আমাদের জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ভিত্তিতে দুর্গত এলাকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন নাহিদ নাসরিন। বাগেরহাটের জনবসতিপূর্ণ উপজেলা শরণখোলায় এখনও শুকায়নি চোখের জল। এখনও বিভিন্ন নদী নালা ও খালে মানুষের লাশ ভেসে উঠছে।
ভেসে উঠছে গবাদি পশুর মৃতদেহ। লাশের গন্ধে ভারী হয়ে আছে শরণখোলার বাতাস। দাফন হচ্ছে কাফনের কাপড় ছাড়াই। সিডরের থাবায় শরণখোলায় প্রাণ হারিয়েছে প্রায় ১.৫ সহস্রাধিক মানুষ ও নিখোঁজ রয়েছে ৩,০০০-এরও বেশি। সিডরের আঘাতে সুন্দরবনের ১,০০০ কোটি টাকা মূল্যের বনজ সম্পদ নষ্ট হয়েছে। বহু বন্য পশু পাখির প্রাণহানি হয়েছে। এছাড়া সুন্দরবনের বিভিন্ন ফাঁড়ি, ক্যাম্প, অফিস ও আসবাবপত্র মিলিয়ে ১৭ কোটি টাকার ক্ষতি হয়েছে। পটুয়াখালীর উপকূল থেকে আরও ৩৩ লাশ উদ্ধার করা হয় বুধবার। এখনও লাশের গন্ধ পাওয়া যায় উপকূলের বাতাসে। গণকবরে দাফন করা হচ্ছে লাশ। এলাকায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে চরম রক্ত আমাশা ও ডায়রিয়া। দুর্গত এসব মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন অনেকেই। মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনী শরীয়তপুরে ঘূর্ণিঝড়ে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ও মতবিনিময় সভা করে। বুধবার মাদারীপুরে একটি বেসরকারি সংগঠন সিডর বিধ্বস্ত ১৫০ পরিবারের প্রতিটিকে টাকা দেয়। নাহিদ নাসরিন, RTV। মাঠ পর্যায়ে সমন্বয়ের অভাবে এক সপ্তাহ পরও দুর্গত অনেক এলাকায় এখনও ত্রাণ সামগ্রী পৌঁছায়নি। আবার কোথাও কোথাও ত্রাণ সামগ্রী যাচ্ছে ২ থেকে ৩ বার করে। ত্রাণ সামগ্রী পায়নি এমন একটি এলাকা বরগুনার ১ নম্বর তেঁতুলবাড়িয়া। মেহেদি হাসানের ক্যামেরায় রিপোর্ট করছেন এনামুল হক। চাতক পাখির মতো নদীর পাড়ে ত্রাণের জন্য অপেক্ষা এ মানুষগুলোর। বরগুনার ১ নম্বর তেঁতুলবাড়িয়ার মানুষগুলোর এ প্রতীক্ষা যেন শেষ হবার নয়। ছেলে বুড়ো থেকে শুরু করে সব বয়সী মানুষের ভিড় বলে দেয় কতটা অসহায় তারা। স্থানীয়দের অভিযোগ, তারা শুধু প্রশাসনের আশ্বাস শুনেছেন, কিন্তু বাস্তবে কিছুই পাননি। আমরা শুনছি যে অনেক রিলিফ আসছে বা পায়, আমরা কোনো জিনিস এখন পর্যন্ত হাতে পাইনি, বা আমাদের এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে কেউই জানে না এবং কেউই কোনো সুযোগ সুবিধা দেয় না বা কেউ দেখিও নাই। অন্য অন্য এলাকায় রিলিফ যাইতেছে, মোরা এই জায়গায় কিছু পাইনি এখন পর্যন্ত। হাজার হাজার মানুষ আমরা পড়ে আছি, এখানে সেখানে পড়ে আছি, এখন পর্যন্ত কোনো মানুষ আমাকে ধরিয়ে কেউ সাহায্য এখন পর্যন্ত করে নাই। ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লন্ডভন্ড এ তেঁতুলবাড়িয়া এখন এক ধ্বংসস্তূপের জনপদ। রাস্তার দুধারে মৃত মানুষ আর গবাদি পশুর দুর্গন্ধে এখানকার পরিবেশ বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, এ অঞ্চলে RTV প্রথম এসেছে। এর আগে কোনো মিডিয়া না আসায় তারা জানাতে পারেননি তাদের দুঃখ দুর্দশার কথা। তারা জানান, বিশুদ্ধ পানির অভাবে ঘরে ঘরে ডায়রিয়া সহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে। এই RTV আমাদের কাছে প্রথম আসছে, বা কোনো সাহায্য সহযোগিতা আসেই নাই, বা কেউ খোঁজখবর নিত, এই আমাদের কাছে প্রথম আপনারাই আসছেন। আমরা ঘরে দুর্গন্ধে একদম থাকতে পারি না, পানি টিউবওয়েল গেছে ডুববিয়ে, এতে পানি খালি কাদা পানি খাইয়ে আমাদের খালি ডিসেন্টারি আর ওই ডায়রিয়া সব এককাল আমরা হয়ে গেছি। আমরা আমার ছেলে মেয়ে কিছু উঠতেই পারে না, শুয়ে গেছে একদম। আপনারা ব্যতীত আমাকে এখন কেসে আসে নাই, আর আমাকে তো ঘর দরজা তো উড়াইলে নিয়েছে কত। ঘূর্ণিঝড় সিডরের আঘাতে দেশের দক্ষিণাঞ্চলের অন্যান্য এলাকার মতো এই ১ নং তেঁতুলবাড়িয়া বিধ্বস্ত হয়। প্রায় ৫০-এর বেশি মানুষ এখানে সেদিনের ঘটনায় মারা যান। সন্তান হারানো, বাবা হারানো, মা হারানোর কষ্ট ভুলে তারা এখন ক্ষুধার যন্ত্রণায় কাতর। প্রতিদিন সকালে তারা এখানে আসে বসেন আর ফিরে যান সন্ধ্যাবেলা, কিন্তু এখনও তাদের ভাগ্যে সরকারি বেসরকারি কোনো ধরনের ত্রাণ সামগ্রী আসেনি, এমন অভিযোগ এখানকার প্রত্যেকের। এনামুল হক, RTV, তেঁতুলবাড়িয়া, বরগুনা। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত উপকূলীয় এলাকায় এখনও চলছে খাদ্য ও খাবার পানির সংকট। সরকারি বেসরকারি পর্যায়ে ত্রাণ তৎপরতা চালালেও তা এখনও যথেষ্ট নয়। এর পাশাপাশি দেখা দিচ্ছে নানান রোগবালাই। পর্যাপ্ত মেডিকেল টিম ও ওষুধ সরবরাহ করা না হলে ডায়রিয়া সহ বিভিন্ন ধরনের রোগ মহামারী আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। বরগুনা সহ উপকূলীয় এলাকা ঘুরে এসে রেজাল হক রিপনের ক্যামেরায় রিপোর্ট করছেন রফিকুল ইসলাম সবুজ। সঙ্গে ছিলেন স্থানীয় প্রতিনিধি মুশফিক আরিফ। ঝড়ে বিধ্বস্ত বরগুনার পুরো এলাকায় পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। শত শত গাছ পড়ে থাকায় এলাকার রাস্তাঘাট এখনও চলাচলের অনুপযোগী। নিশানবাড়িয়া, গুড়াপদ্মা, মাঝের চর সহ বরগুনার 13টি চরের এমন কোনো পরিবার হয়তো খুঁজে পাওয়া যাবে না যে পরিবারে কেউ না কেউ মারা যায়নি। ঝড় আর জলোচ্ছ্বাস থেমে গেলেও এখনও থামেনি দুর্গত মানুষদের দুর্ভোগ। চারদিকে ক্ষুধা আর হাহাকার, শিশু খাদ্যের তীব্র সংকট। দুমুঠো খাবারের সন্ধানে মানুষ ছুটছে এখানে সেখানে। প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখনও পৌঁছেনি পর্যাপ্ত ত্রাণ। অনাহারে আর অর্ধাহারে বেঁচে থাকতে হচ্ছে দুর্গত এই মানুষদের।
কেউ পিন্দনে কাপড় চোপড় নাই, কেউ ঘরে কোনো খাওয়া যায়, বর্তমানে কিছু খাবারও নাই। যেভাবে চেষ্টা করে বাঁচতেছি, নাইলে আমাকে বাঁচার কোনো পথ নাই, সরকারি কোনো সাহায্য সুবিধা আমরা পাইনি। সকালে উঠে যে পোলা গজনে একটু পানি খাওয়ামু, কোথাও এমন জিনিস নাই, পানিও তো নাই, কোথায় কি খাবো। আজকে দিনের আবার খাবারের চিন্তায় এখন বর্তমানে আছি। আল্লাহ যদি মিলেই দেয় তারপর পোলা পানটা খাইবেন। পার্স আমরা এই যে না এই আর তো এনে বই খেয়ে কাপড় চোপড় কিছু নেই, সব লই গেছে, বান্ড বাড়ি কিছু নাই, এই না খাই এই বই রয়েছি দেন না। খাদ্য সংকটের পাশাপাশি দুর্গত এসব এলাকার আরেকটি বড় সমস্যা হলো খাবার পানি ও ওষুধের সংকট। অন্যদিকে মরে যাওয়া পশু পাখি ও পচা লাশের দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে এসব এলাকার। ডাক্তাররা জানিয়েছেন এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত মেডিকেল টিম, ওষুধ এবং খাবার পানি সরবরাহ করা না হলে ডায়রিয়া সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ডায়রিয়া, ডিসেন্ট্রি এই জাতীয় রোগের প্রাদুর্ভাব হওয়ার প্রচুর সম্ভাবনা। আর মেইনলি যেটা আমাদের খাদ্যের অভাবে যে সমস্ত রোগ বালাই হয়, ম্যাল নিউট্রিশনের থেকে ডায়রিয়া হয়, এটার জন্য আমাদের ব্যবস্থা নেওয়া দরকার। বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা যে মুরগি, মানুষ এবং গরুর বা মৃত অবস্থা ভাইসা রয়েছে, এই সমস্ত পানি দূষিত হয়ে গেছে। সেই পানি যদি আমরা ভালো করে না করতে পারি, বিশুদ্ধ করতে না পারি, তাহলে ডায়রিয়া এবং ডিসেন্ট্রি জাতীয় রোগ বেশি হইতে পারে এবং আরও একটা পরবর্তী একটা প্রলয়ঙ্কারী অবস্থা আমরা যাইতে পারি। সেই জন্য আগের থেকে আমাদের এই ব্যবস্থাটা নিতেছি এবং ব্যবস্থা করতেছি। দুর্গত এলাকায় এখনও পাওয়া যাচ্ছে লাশ, খাল বিলে ভাসছে মরে যাওয়া পশু পাখি। এগুলো মাটিতে পুঁতে ফেলা খুব জরুরি হলেও এ ব্যাপারে নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ। অন্যদিকে এখনই পর্যাপ্ত খাবার, মেডিকেল টিম ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করতে না পারলে ঝড়ের কবল থেকে বেঁচে যাওয়া মানুষদের আবারও মৃত্যুর সাথে আরেকটি কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে। রফিকুল ইসলাম সবুজ, RTV, বরগুনা। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে সব হারানো মানুষ এখন খাদ্য, পানি, ওষুধ, বস্ত্র আর বাসস্থানের পাশাপাশি বাঁচার জন্য চাইছেন সাইক্লোন শেল্টার। উপকূলবাসী বলছেন পর্যাপ্ত সাইক্লোন সেন্টার না থাকায় এবার ঘূর্ণিঝড়ে বেশি প্রাণহানি ঘটেছে। বরগুনা থেকে ফিরে মেহেদি হাসানের ক্যামেরায় রিপোর্ট করছেন এনামুল হক, সঙ্গে ছিলেন আমাদের স্থানীয় প্রতিনিধি মুশফিক আরিফ। নদী আর সাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা দক্ষিণাঞ্চলের সবগুলো জেলা সবসময় থাকে ঝুঁকির মুখে। 1970 সাল থেকে শুরু করে এ পর্যন্ত সব বড় বড় দুর্যোগ মোকাবিলা করতে হয়েছে এ অঞ্চলের মানুষগুলোকে। জীবিকার তাগিদে নদীর বুকে জেগে ওঠা কয়েকশো চরে লাখ লাখ মানুষ বসবাস করে আসছেন যুগ যুগ ধরে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ থেকে এসব মানুষের নিরাপত্তায় নেই কোনো আধুনিক ব্যবস্থা। এখানকার মানুষ এই শূন্যতার মাসুল দিচ্ছেন তাদের জীবন দিয়ে। উপকূলবাসী বলছেন জেলা শহর নয়, প্রয়োজন প্রতিটি চর এলাকায় সাইক্লোন সেন্টার তৈরি করা। তো আমরা যে শেল্টার নেব সেই শেল্টারের জায়গা নাই। আমাদের আশু প্রয়োজন অন্তত এলাকার বাসীর জন্য, স্কুলের জন্য আমাদের একটা কমিউনিটি সেন্টার বিশেষ প্রয়োজন। এখানে আছে একটা ইউনিয়ন কমপ্লেক্স, সেটা আপনার এখান থেকে 2.5 মাইল দূরত্ব। চর এলাকায় কোনো জিনিস নাই, কোনো সাইক্লোন সেন্টার নেই। একটা প্রাইমারি স্কুল আছে, সেটা একতলা, সেটা পানি তলায় গেছে। আপনার 20 ফুট থেকে 25 ফুট পানি উচ্চতা হয়ে গেছে, মানুষ ভাষায় উপরে নিয়ে গেছে। আশেপাশে কোনো সাইক্লোন সেন্টার নাই যে আমরা কোথাও যাব। আমরা মনে করছি রাস্তা আছে, রাস্তা উপরে গিয়ে পানি পড়বে না, কিন্তু দেখা গেছে পানির গতি এত হয়েছে যে আমরা যে সারিয়ে যাব এরকম কোনো প্রোগ্রাম ছিল না। বরগুনার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম কাকচিড়া, পাথরঘাটা, মাঝের চর, তেঁতুলপাড়া এবং ছোট তালতলি চর। এসব এলাকায় একটি সাইক্লোন সেন্টারও নেই, আর এ কারণে এসব এলাকায় প্রাণহানির ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। সাইক্লোন সেন্টার দিলে আমরা সাইক্লোনে বসতে পারতাম, তাহলে আমার আম্মা, আব্বা, আমার বাচ্চা হারাইতাম না। যদি কোনো পারাবার আশ্রয়ের অবস্থা থাকতো, আজ আমার 2টা সন্তান আমি হারাইতাম না। সিডরের আঘাতে বেঁচে যাওয়া মানুষগুলো বলছেন এখনই যদি ক্ষতিগ্রস্ত এলাকায় সাইক্লোন সেন্টার তৈরি করা না হয়, তাহলে সামনের দিনগুলোতে এ ধরনের দুর্যোগে প্রাণহানির ঘটনা ঘটতেই থাকবে। এনামুল হক, RTV, বরগুনা। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে বরগুনায় হাজারো মানুষের প্রাণহানি ঘটলেও অলৌকিকভাবে বেঁচে গেছে 30 দিনের এক শিশু। সেদিন প্রচণ্ড ঝড়ের সময় সবাই যখন বেঁচে থাকার জন্য শেষ চেষ্টা করছিলেন, তখন শিশু নিশিতাকে বাঁচাতে মায়ের চিৎকার থামছিল না।
প্রকৃতির সাথে লড়াই করে শেষ পর্যন্ত মা হেরে গেলেও বেঁচে যায় ওই শিশু। এখন অভাব অনটনের সংসারে মাতৃহারা শিশুটিকে বাঁচিয়ে রাখাটাই কঠিন হয়ে পড়েছে। বরগুনা ঘুরে এসে রেজাউল হক রিপনের ক্যামেরায় এই শিশুটির কথা তুলে ধরছেন রফিকুল ইসলাম সবুজ, সঙ্গে ছিলেন স্থানীয় প্রতিনিধি মুশফিক আরিফ। প্রলয়ঙ্কারী সিডর বিধ্বস্ত এই জনপদের বেশিরভাগ মানুষের সবকিছু কেড়ে নিয়ে যে হাহাকারটুকু রেখে গেছে তারই প্রতিধ্বনি যেন সদ্য জন্ম নেওয়া এই শিশুর আর্তনাদ। ঘূর্ণিঝড়ের অন্ধকার রাতে জলোচ্ছ্বাসের সাথে লড়াই করে হেরে যাবার আগ মুহূর্তে 1 মাসের শিশুকন্যাকে নিজের বুক থেকে স্বামীর হাতে তুলে দেন কাজল রানী শীল। নিজের জীবনের বিনিময়ে হলেও যেন বেঁচে থাকে তার আদরের কন্যাটি। তাই হলো, কাজলের স্বামী শান্তিরঞ্জন শীল কন্যাকে নিয়ে নিরাপদ আশ্রয়ে আসতে পারলেও আসতে পারেননি কাজল। জলোচ্ছ্বাসে ভেসে যান তিনি। বাবার কিছু হয় না, বাবাই ভালোই আছে, তা ওই বাবাই ওই বাচ্চা লইয়ে গেছে বুঝছেন। আর ওই শাশুড়ি আর শ্বশুরে ওই বউ লইয়ে যাওয়া ধরছে, যা ধরছে পর ওই পরিয়া আর উঠতে পারে না, ওই এককাল ডুববে গেছে বউ। নিজস্ব কোনো ভিটেমাটি নেই কাজলের স্বামীর। বাস করতেন বরগুনা হাসপাতাল পাড়া বস্তিতে। কিছুদিন আগে বস্তি ছেড়ে স্বামীর সাথে ঠাঁই হয় শহরতলির পটকাখালী উৎসব আবাসন প্রকল্পে। তার স্বামী গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে। দুবেলা নিজেদের খাবারই যেখানে জোটে না, সেখানে বাচ্চার দুধ কেনার কথা কল্পনাই করতে পারেন না শান্তিশীল। চারদিকে যেখানে খাবারের জন্য হাহাকার, সেখানে দুধের শিশু মাতৃহারা নিশিতা বেঁচে আছে কি খেয়ে? ওই সবাই ওই একজনের কান্দে যে টেকতে পারে না, কান্দনের ছিল এই সময় ওর দ্বারে একজনের দ্বারে লই যায়, আবার একজনের দ্বারে লই যায়, সবার দ্বারে নিয়ে নিয়ে একটু একটু খাওয়াই এনে দুধ। আর এখন তো মায়ের দুধ একটা দুধ খাইতে আর একটা দুধ পড়তে, হ্যাঁ তো ওই হয়তো আর দ্বারা লই যায়, ওই হ্যাঁ গো আবার বাচ্চা কান্দে, খাইতে দে না, হ্যাঁ গো বাচ্চা কান্দতে থাকে। ক্ষুধার যন্ত্রণায় নিশিতার কান্না শুইতে না পেরে আশপাশের অনেক মাই ছুটে আসেন নিশিতাকে বুকে দুধ খাওয়াতে। কিন্তু এভাবে অন্য মায়ের দুধ খেয়ে কতদিন বেঁচে থাকতে পারবে ছোট্ট এই শিশু? সে চিন্তার যেন শেষ নেই নিশিতার পরিবারের লোকদের। রফিকুল ইসলাম সবুজ, RTV, বরগুনা। ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লন্ডভন্ড উপকূলীয় লাখো মানুষের ঠিকানা এখনও খোলা আকাশ। সর্বস্ব হারানোদের মধ্যে কেউ কেউ দেখছেন নতুন করে বাঁচার স্বপ্ন, যদিও তাদের অবলম্বন এখনও নদীতে ভেসে যাওয়া খড়কুটোর মতো। ঘুরে দাঁড়ানো উপকূলীয় অঞ্চলের সেসব মানুষের কথা নিয়ে রিপোর্ট করেছেন এনামুল হক, ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান। উপকূলবাসী সেদিনের সূর্যাস্তটা তাদের কাছে ছিল দুঃস্বপ্নের মতো। ঘোর অন্ধকারে হারিয়ে যায় সবকিছু। আসেনি কোনো ভালো সংবাদ নিয়ে। অভিশপ্ত সিডরের আঘাতে তাদের সবকিছুই বিলীন হয়ে গেছে নদীর বুকে। তবু থেমে নেই জীবন। যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন নতুন এক জীবন সংগ্রামে। বরগুনার কাকচিড়ার এ মাঝির সবই ছিল, কিন্তু এখন মাথা গোজার ঠাঁই হারিয়েছেন। পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন রাস্তার পাশে। আমার ঘর বাড়ি কিছু নাই, আমি কাজ করতেছি, বউ সন্তান লাগি আমি কোথায় যাবো? এখন এই বাসা দিয়ে সদ্য থাকতে আছি। এখন ঘর দরজা নাই, এখন তো সাপোর্ট দিয়ে থাকতে আছি। আর ওই মানুষের বাড়ি আবার ওই আজ লিপতেছে, ওইগুলো এখন আর কি স্থান নিয়ে ওইগুলো আমরা যেভাবে সেভাবে সালাম আর কি ডাইছে ওটা খামো। অনেকটা দুঃস্বপ্নের মতো ঘূর্ণিঝড়ে বিদীর্ণ হয়ে পড়া বিস্তীর্ণ এই জনপদের রাস্তার দুপারে এখন শুধুই ধ্বংসস্তূপ। বসত হারানো মানুষগুলো ঠাঁই নিয়েছেন বেড়িবাঁধের ওপর। চট আর প্লাস্টিকে মোড়ানো খুপড়ির মধ্যে অনেকটা গাদাগাদি করে বাস করছেন তারা। ঘরের পাশেই স্বজনদের এই সারি সারি কবর চেনা কোনো ছবির কথা বলছে না। পাথরঘাটার এই কৃষক তার স্ত্রী আর সন্তানকে নিয়ে ভেঙে যাওয়া ঘর তোলার কাজে হাত দিয়েছেন। এখন আপাতত স্যার এই যে ভাঙ্গা টিন আছে এইখানে ছাপড়া দেবো, তো সবাই বলতেছে সরকার আবার করিয়ে দেবে। তো বড় বন্যা হবে, 40 বছর এই বন্যা, যার জন্য বন্যার কথা স্যার মন নেই। এই সব কিছু এইখানে নিয়ে আসছিলাম, সব বর্ষ সব পয়সা পাতি বিছনাপত্র সব চলে গেছে স্যার। এখন যে ঘুমাবো এই একটা বালিশও নাই, 2-একটা বালিশ এখানে সেখানে পাইছি, তা ভেজ যা টুপটুপ হয়ে গেছে, তার তুলাগুলো শুকাইতেছে না। প্রতিটি সকাল এখন তাদের কাছে নিয়ে আসে একটি অনিশ্চিত ভবিষ্যৎ। কবে তারা সন্ধান পাবেন সোনালী দিনের, তা এই জনপদের কেউই জানেন না। এনামুল হক, RTV, বরগুনা।
নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সারওয়ার জাহান নিজাম বুধবার ঘূর্ণি দুর্গত এলাকা বরিশাল, বরগুনা ও দুবলাচর পরিদর্শন করেছেন। এ সময় নৌপ্রধানের সহধর্মিণী বেগম মুনিরা নিজাম সহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সাথে ছিলেন। পরে তিনি বরিশাল সদরে যোগাযোগ উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম এ মতিনের সভাপতিত্বে ত্রাণ বিতরণ ও সমন্বয় সভায় যোগদান করেন। বরগুনায় নৌবাহিনী প্রধান বলেন, সশস্ত্র বাহিনীর সুষম ত্রাণ বিতরণের মাধ্যমে আত্মমানবতার সেবা করছে। এ কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এছাড়া সুন্দরবন ও উপকূলীয় দুর্গত এলাকায় নৌবাহিনীর ত্রাণ তৎপরতা, বিশুদ্ধ পানি সরবরাহ ও আশ্রয়ণ প্রকল্পের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান নৌপ্রধান। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কাজ করছে সবাই, আমার ধারণা সবাই পেয়েছে। স্থানীয় প্রশাসন এবং নৌবাহিনীর সদস্যরা যেভাবে কাজ করছে, আশা করি প্রত্যেক কর্নারে প্রত্যেক পরিবারে ত্রাণ পেয়েছে, এতে কোনো সন্দেহ নাই। এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা চেষ্টা করব। ত্রাণের এখন ত্রাণ তো অনেকটা উন্নত হয়ে গেছে। আমি তো দুবলা চত্বরে ঘুরে আসলাম, সেখানে তো অনেকটা জীবনটা স্বাভাবিক হয়ে গেছে এবং এখানেও আমি দেখতেছি অনেক উন্নত হয়ে গেছে। আমরা সব বাহিনী মিলে, আমরা এবং স্থানীয় প্রশাসন মিলে যেভাবে কাজ করছি, এরকম যদি আরও সপ্তাহখানেক করি ইনশাল্লাহ স্বাভাবিক হয়ে যাবে। সম্পদ ধ্বংস আর জীবনহানি নয়, উপকূলীয় অঞ্চলে হাজারো ছাত্রছাত্রীর শিক্ষা জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর। ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে শত শত শিক্ষা প্রতিষ্ঠান। এমনই এক বাস্তবতায় চরম অনিশ্চয়তার মুখে স্কুলের বার্ষিক পরীক্ষা আর এসএসসি পরীক্ষার্থীরা। বরগুনা ঘুরে এসে মেহেদি হাসানের ক্যামেরা রিপোর্ট করছেন এনামুল হক। ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডবে উপকূলীয় এলাকায় শুধু মানুষের জানমাল আর সম্পদেরই ক্ষতি হয়নি, ধ্বংস হয়েছে মানুষ গড়ার প্রতিষ্ঠানগুলো। অভিশপ্ত সিডর মাটির সাথে মিশিয়ে দিয়েছে শিক্ষার্থীদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান। এ দৃশ্য এখন দক্ষিণাঞ্চলের দুর্গত সব অঞ্চলেরই। দেখে বোঝার উপায় নেই, বরগুনা তেঁতুলবাড়িয়ার এই গ্রামে একটি মাদ্রাসা ছিল। অভিশপ্ত সিডর ভাসিয়ে নিয়ে গেছে মাদ্রাসার মূল অংশটি। খড়কুটোর মতো পড়ে আছে অবশিষ্ট অংশ। নোনা পানিতে ভেজা পবিত্র কোরআনের এই খণ্ডগুলো এখনও সেই কালো রাতের সাক্ষ্য বহন করছে। এই গ্রামের ধ্বংসের তালিকায় আরও রয়েছে একটি মাধ্যমিক ও একটি হাই স্কুল। স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান তুলে ধরেন সে রাতে সিডরের তাণ্ডবতার কিছু চিত্র। পানি আসছে একবারে অন্তত 8-10 ফুট উঁচু হইয়া, একবারে এসে চাপিয়ে ধরছে এবং টিন শেড ঘরটা একবারে নিয়ে গেছে মনে হয় 2 মিনিটের ভিতরে। এবং ওই পশ্চিম পাশে যে বিল্ডিংটা ছিল সেটা, হ্যাঁ স্কুলের টিন শেড, সেটা ওই পানির চাপে একবারে ফালাই দিয়েছে সব। শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় সামনে স্কুলের বার্ষিক পরীক্ষা ও এসএসসি পরীক্ষার ফরম পূরণ অনিশ্চিত হয়ে পড়েছে। এ ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজন সরকারি ও বেসরকারি পর্যায়ে সাহায্য ও সহযোগিতা। এই ক্ষতি আমাদের সরকারি পর্যায়ে যদি কোনোই না করে, বিভিন্ন এনজিও সংস্থা হোক, এরা যদি কোনো সাহায্য সহায়তা না করে, এখানের কোনো পালা নাই। আর বিশেষ করে এই যে এসএসসি পরীক্ষা, সামনে যে এসএসসি পরীক্ষা, এই ছাত্রছাত্রীর এই আমাদের 28 তারিখ লাস্ট ডেট, এ কোনো কর্মই সম্ভব হবে না এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করা বা ফর্ম ফিল আপ করা। সরকারের যদি সাহায্য না হয় তাহলে এটা আমাদের ম্যানেজিং কমিটির পক্ষে বা এলাকার লোকের পক্ষে কোনোই সম্ভব হবে না, যেহেতু 10% নষ্ট হয়ে গেছে। কবে এই অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো মাথা উঁচু করে দাঁড়াবে আর কবে শিক্ষার্থীদের পদচারণায় বিদ্যাপীঠগুলো মুখরিত হয়ে উঠবে তা এখন অনিশ্চিত। এনামুল হক, RTV, বরগুনা। বরগুনা জেলা শহর থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত আশারচর। অনেক আশা নিয়ে শুটকি উৎপাদন করতে দেশের বিভিন্ন জেলার 6000-এরও বেশি মানুষ বসতি গড়েছিল এই চরে। সাগর তীরে গড়ে উঠেছিল বিশাল শুটকি পল্লী। সিডর ভাসিয়ে নিয়ে গেছে এখানকার মানুষের সব স্বপ্ন। এখন সেই জনবহুল আশারচর মানবশূন্য। বরগুনা প্রতিনিধি মুশফিক আরিফের রিপোর্ট জানাচ্ছেন শামীমা নাসরিন। অনেক আশা নিয়ে খুলনা, যশোর, সাতক্ষীরা, ভোলা, পটুয়াখালী থেকে আশারচরে আশ্রয় নিয়েছিল আশাবাদী এই মানুষগুলো। শুটকি উৎপাদন করেই চলত তাদের জীবনযাত্রা। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এই শুটকি পল্লীতে 1000-এরও বেশি ছোট ছোট ঘর তুলে থাকত খেটে খাওয়া এই মানুষগুলো। কিছুদিন আগেও এসব মানুষের কর্মচাঞ্চল্যে চরের শুটকি পল্লীটি ছিল জীবন্ত। তবে সেদিনের ঘূর্ণিঝড়ে এখন তা মৃত বলেই মনে হয়। কাল রাতের সেই তাণ্ডবে ভাসিয়ে নিয়ে গেছে মানুষের স্বপ্ন, কেড়ে নিয়েছে বহু প্রাণ, নিষ্প্রাণ করে গেছে পুরো চরটিকে। আমার সব মারা গেছে, আব্বা, মা, আমার ভাই, বোন, বোনাই, আমার পরিবার। আজ আমরা 2টা ভাই, একটা বোন, আর আমার 2টা বাচ্চা। একটা 2 মাসের বাচ্চা, খাদ্য নতুনভাবে বাঁচার চেষ্টা করলেও স্বজন হারিয়ে অনেকেই আজ নিঃস্ব, নির্বাক। স্বজনরা কে, কোথায়, কিভাবে আছে জানেন না তা এখানকার অনেকেই।
আশার চরের এমন নিরাশার গল্প রয়েছে অনেক পরিবারে। তবুও শোক ভুলে আবার নতুন স্বপ্ন আশা নিয়ে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছেন অনেকেই। কারণ প্রকৃতির এমন নির্মম পরিহাস নতুন নয় তাদের কাছে। শামিমা নাসরিন, RTV। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরে দক্ষিণাঞ্চলে ব্যাপক প্রাণহানি আর ক্ষয়ক্ষতির পর এবারের ঈদ অনেকের কাছে কিছুটা বিষাদেরও। আনন্দের বড় এই উৎসবে সেখানে নেই আনন্দের ছিটে ফোঁটা। আমাদের বরগুনা, পটুয়াখালী আর বরিশাল প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের ভিত্তিতে পার্থ সঞ্জয় রিপোর্ট। আনন্দের ঈদে দক্ষিণাঞ্চলের বিধ্বস্ত জনপদগুলোতে এখন বিষাদের ছোঁয়া। বরগুনায় ত্রাণ সামগ্রী আঁকড়ে ধরে অসহায় এই মানুষগুলো বেঁচে থাকার নিশ্চয়তা কিছুটা ফিরে পেলেও মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোতে বইছে নিত্য হাহাকার। লাইনে দাঁড়িয়ে এই মানুষগুলো না নিতে পারছেন ত্রাণ সামগ্রী, না টানতে পারছেন জীবনের বোঝা। আর তাই ঈদ আসলেও ঈদের আমেজ নেই দুর্গত এই জনপদে। একসময় যাদের গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু ছিল, ঈদে কোরবানি দিয়ে মাংস বিলিয়ে দিতেন গরিবের মাঝে, তাদের অনেকেরই এবারের ঈদে অনিশ্চিত হয়ে গেছে কোরবানির মাংস খাওয়াটা। একই চিত্র পটুয়াখালীতেও। মির্জাগঞ্জ উপজেলার রানীপুর ও চরখালী গ্রামের বেশিরভাগ পরিবারে এবারের ঈদে আনন্দের পরিবর্তে বইছে ক্ষোভ আর আহাজারি। বন্যায় সব শেষ হয়ে গেছে, আপনারা কি দেখতে আসছেন? আমাদের ঈদটা যে কিভাবে যাবে তাও আমরা জানি না। মনে করেন আমরা তো কিছু পাই না, সবাই তো 2 বার করে টিন পাইছে। আমাকে তো না কয় যে বিল্ডিং ভাঙছে, হ্যাঁ 2 লাখ টাকা ব্যাংকে থাকে। একসময় সচ্ছল শিক্ষক চরখালী গ্রামের জয়নাল আবিদিনকে বইতে হচ্ছে আরেক জ্বালা। বিভিন্ন সংস্থার ত্রাণ বিতরণ তালিকায় নাম নেই এই শিক্ষকের, শুধু শিক্ষক হবার কারণে। কখনো কোনো সময় আমরা মানুষের মুখাপেক্ষী হই নাই, যা এখন এই ঈদুল আজহা যে কোরবানিতে আমরা আশেপাশে যে গরিব ছিল তাদেরকে আমরা দিচ্ছি, কিন্তু এখন আমারই শরণাপন্ন হতে হচ্ছে অন্যের। আর বরিশালের সব হারানো রিক্সা চালক আব্দুল মালিকের হচ্ছে না ঈদ উদযাপন। শুধু আব্দুল মালিকেরই নয়, বরিশালের পশ্চিম রূপতলী গ্রামের দেলোয়ারা বেগম, রুনু বেগম আর আব্দুর রশিদের জীবনে এবারের ঈদ বিষাদেরই যেন অপর নাম। পার্থ সঞ্জয়, RTV। বিধ্বস্ত এলাকাগুলোতে ছিল না কোনো ঈদের আমেজ। ঈদ হয়নি অসংখ্য পরিবারে, কোরবানির মাংস জোটেনি অনেকের ভাগ্যে। ঈদের আনন্দ যেন স্বপ্নই থেকে গেল এ সকল দুর্গত মানুষের। বরগুনা, ঝালকাঠি ও বাগেরহাট প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন আজিজুর রহমান কিরণ। না বাবা, আমার কোনো কেউ মাংস দেয় না। তো বাবা আমি করতাম 30 জন নাম নেছে যারা বায়া থেকে ওই মুরুদ দেখে। প্রকৃতির নির্মম আচরণের শিকার এসব মানুষের দুঃখ কষ্টের সীমা নেই। পরিবারের একাধিক সদস্যকে হারিয়ে এরা অনেকটাই বাকরুদ্ধ। গত ঈদেও এদের সব ছিল, এখন সেসব কেবলই স্মৃতি। জীবন থেকে নেওয়া সেই স্মৃতি আঁকড়ে না রেখে উপকূলীয় এলাকার মানুষের লড়াইটা বেঁচে থাকার। তাই ঈদ উৎসব তাদের কাছে অনেকটাই দুঃস্বপ্নের মতোই। বরগুনার ক্ষতিগ্রস্তদের ঈদ ছিল এমনই। 1.5 দিন কোথাও যান নাই মাংস আনতে? কেন যান নাই? কেউ জবাই দেয় নাই? আমার তো অর্থ সম্পদ নাই যে আমরা কুরবানি দেব। দুর্গত এসব মানুষের এখন একটাই চিন্তা, কবে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন তারা। বাগেরহাটের শরণখোলায় গত ঈদের আনন্দ এবার যেন ছিল পুরোপুরি অনুপস্থিত। সিডর লন্ডভন্ড করে দিয়েছে সব আনন্দ। ব্যতিক্রম ছিল না ঝালকাঠির সিডর দুর্গত এলাকাও। সেখানেও মানুষ বঞ্চিত ছিল ঈদের আনন্দ থেকে। বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠান দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। 24টি গরু ও 50টি খাসি কোরবানি দিয়ে তারা দুর্গত মানুষের মাঝে বিতরণ করে। আজিজুর রহমান কিরণ, RTV। সিডর বিধ্বস্ত জনপদের আলোকচিত্র নিয়ে প্রদর্শনী উপদ্রুত উপকূল। বিজয়ের মাসে দুর্নীতির বিরুদ্ধে জীবন জয়ী হবার গল্পই যেন দিক গ্যালারির এই কার্টুন প্রদর্শনী। দেয়ালের ক্যানভাসে স্থান পাওয়া সেই কার্টুনগুলো অনেকটা শ্লেষ হয়েই জানান দিয়েছে দুর্নীতির দুর্বিনীত অবস্থান সমাজ থেকে তাড়াতে হবেই। দিকেই চলছে অভিন্ন বিষয় নিয়ে আলোকচিত্রের প্রদর্শনীও। ফাইটিং করাপশন শিরোনামে সেই প্রদর্শনীতে আলোকচিত্রীরা তাদের ভাষায় বলছেন, দুর্নীতি শুধুই একটি অভিশাপ। মৃত্যুর 19 দিন পর সঞ্জীব চৌধুরীকে নিয়ে অনুষ্ঠিত হলো নাগরিক স্মরণ সভা। শহীদ মিনারে সেই স্মরণ সভায় মানুষের ভালোবাসায় আরেকবার সিক্ত হলেন সঞ্জীব চৌধুরী। আর প্রিয়জন হারানোর ব্যথা বুকে নিয়ে তাঁর স্ত্রী প্রজ্ঞা নাসরিন। ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বিপর্যস্ত উপকূল দক্ষিণাঞ্চল। সেই ক্ষতবিক্ষত উপকূলের ছবি নিয়ে গ্যালারি চিত্রকে আজ শেষ হয়েছে আলোকচিত্র প্রদর্শনী। 7 আলোকচিত্রীর তোলা ছবি নিয়ে সেই প্রদর্শনী হয়ে উঠেছে ধ্বংসস্তূপে মনুষ্যত্বের প্রতিনিধি। পার্থ সঞ্জয়, RTV, ঢাকা।